Hello everyone, practice set for WBSSC Group C and Group D এর থার্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই তৃতীয় ক্লাসে আমরা অঙ্কের 20টা কোশ্চেন আলোচনা করব। তো এভাবেই আমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটে একদিন জিআই একদিন ম্যাথ এরকম অল্টারনেট করে করব। তো আজকের ভিডিওতে আমরা অঙ্ক করব, নেক্সট ভিডিওতে আমরা আবার জিআই করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। একজন মানুষ গড়ে 25 কিমি পার আওয়ার গতিবেগে ওপরে ওঠে এবং 30 কিমি প্রতি ঘন্টা বেগে নিচে নামে। উভয় ক্ষেত্রে দূরত্ব একই হলে পুরো যাত্রাপথের গড় গতিবেগ বের করতে হবে। তো গড় গতিবেগের অঙ্ক আমরা এর আগে অনেকবার করেছি। তো গড় গতিবেগ ফর্মুলাটা কি? গড় গতিবেগের ফর্মুলা টোটাল যে ডিস্টেন্সটা অতিক্রম করলো সেটা বাই টোটাল যে টাইমটা লাগলো সেটা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স আমরা এখানে জানি না, তো ধরে নিলাম সে এক্স কিলোমিটার একবার উপরে উঠলো, আবার এক্স কিলোমিটার একবার নিচে নামলো। তো দুবার যাওয়া আসা করলো, তার টোটাল ডিস্টেন্স কী হবে? একবার এক্স উপরে উঠলো, একবার এক্স নিচে নামলো, তাহলে 2x ধরে নিলাম। এবার যখন উপরে গেল সেটা কত কিলোমিটার বেগে? 24 কিলোমিটার বেগে। তো উপরে যাওয়ার সময় টাইম কি হয়ে যাবে? এক্স বাই 24 হয়ে যাবে। ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা কি পাবো? টাইম পাবো। তো এক্স বাই 24 হয়ে গেল। প্লাস নেক্সট নিচে নামার সময় কি বলেছে? সেই সেম ডিস্টেন্স কত কিলোমিটার বেগে? 30 কিলোমিটার বেগে নিচে নেমেছে। তো এবার এটা সলভ করলেই আমি অ্যান্সার পেয়ে যাব। তো সলভ করে নিই, এটা এখানে করে নিচ্ছি। তো এখানে দেখো এক্স কমন নিয়ে আমি কেটে দিলাম, উপরে 2 আছে, নিচে 1/24 প্লাস 1/30 চলে আসলো। তো এটার এলসিএম যদি নিয়ে নিই, এলসিএম আমার কি হয়ে যাবে? 24 আর 30-এর এলসিএম 120 হবে। 24 ভাগ 120 ভাগ 24 করলে 5 প্লাস 30 দিয়ে দিলে 4, তাহলে কত চলে এলো? এটা 2, উপরে 120 চলে গেল, নিচে 9। এবার 3 দিয়ে দিলে এটা 3 4 12, 40 হয়ে যাবে। 40 ইন্টু 2 মানে 80/3। তো এটাকে যদি আমি পয়েন্টে নিয়ে আসি তো কীভাবে হবে? 3 দুগুণে 6, 20, 318 পয়েন্ট, আবার 20, 318, 26.6 কিলোমিটার পার আওয়ার আমার হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নাম্বারের 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 পেয়ে 55 নাম্বারের জন্য অনুত্তীর্ণ হয়ে গেল। এর আগে ভিডিওতেও কিন্তু আমরা এই টাইপের অঙ্ক পেয়েছি। তো উক্ত পরীক্ষার মোট নাম্বার বের করতে বলেছে। তো এটা কীভাবে করব দেখো, এখানে পাসিং মার্কসটা প্রথমে আমাকে বের করতে হবে। 40% এখানে পাসিং মার্কস বলেছে। এবার একটা স্টুডেন্ট কত পেয়েছে? 265, আর সে 55 নাম্বারে ফেল হয়ে গেছে। তাহলে পাসিং মার্কসটা কত হবে? 265 প্লাস 55, এটা হবে তার পাসিং মার্কস। কত হয়ে যাবে? 5 5 10, 320, এটা হয়ে যাবে পাসিং মার্কস। এবার এখানে বলেছে কি 40%, সে 40% পাসিং মার্কস। তা 40%-এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত? 40%-এর ভ্যালু আমি পেয়ে গেলাম 320। এবার আমাকে মোট নম্বর বের করতে বলেছে। কোনো কিছুর টোটাল নম্বর মানে কত? 100%। তো 100%-এর ভ্যালু আমাকে বের করতে হবে। দেখো 40%-এর ভ্যালু 320, তাহলে এখান থেকে 10%-এর ভ্যালু কত হয়ে যাবে? 4 দিয়ে ভাগ করলে 4 8 32, তাহলে 80 হয়ে যাবে। তাহলে 100%-এর ভ্যালু 800 হয়ে যাবে। তাহলে অপশন সি হয়ে যাবে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনে কী আছে? একটি আয়তাকার প্লেটের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়। তা দেখো এখানে আয়তাকার প্লেটের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5 দেওয়া আছে। তো দৈর্ঘ্য আমি ধরে নিলাম 6 ইউনিট, প্রস্থ ধরে নিলাম 5 ইউনিট। তো দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1 ইউনিট হয়ে যাচ্ছে আমার। তো 1 ইউনিটের ভ্যালু এখানে কি দেওয়া আছে? 1 ইউনিটের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 34 মিটার। তো আমাকে কী বের করতে বলেছে? পরিসীমা। তো পরিসীমা আমি জানি কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য আমি ধরেছি 6 ইউনিট, প্লাস প্রস্থ ধরেছি 5 ইউনিট,
তাহলে এত ইউনিট আমার হয়ে যাবে কি পরিসীমা। এটা আমি পেয়ে গেলাম কি পরিসীমা। তাহলে পরিসীমা কত ইউনিট পেলাম, 6 5 11 আর 22 ইউনিট। তো 1 ইউনিটের ভ্যালু দেওয়া আছে আমার 34 মিটার। তাহলে 22 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 34 ইন্টু 22, 34 ইন্টু 11 কত হবে 374, 374 ইন্টু 2 748 মিটার। এবার নেক্সট অঙ্কে চলে যাই। কোনো ভগ্নাংশ লব যদি 2% বৃদ্ধি পায়, কোনো ভগ্নাংশ 2% বৃদ্ধি মানে আমি কি বলতে পারি, এটাকে যদি আমি ভগ্নাংশে রূপান্তরিত করি, 2% মানে কত, 2/1, মানে 1 ছিল 2 বাড়লো, বেড়ে কী হলো তাহলে 3/1, মানে 3 গুণ হলো। আবার এইখানে দেখো হর কি বলেছে, 150% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমি হরকে কি, এখানে আমি ভগ্নাংশে করলে কি বলতে পারি, 15/10, বা এটাকে এরকমও লিখতে পারি 1.5 নিচে 1, এরকমও লিখতে পারি। 1 ছিল তার থেকে 1.5 বাড়বে, মানে 2.5 হবে 1 থেকে, তাহলে 2.5 গুণ হবে। তাহলে আমি এখানে লবকে যদি আমি এ ধরে নিই, হরকে যদি বি ধরে নিই, তাহলে লব কি হলো 1 থেকে বেড়ে 3 হলো, মানে 3 গুণ হলো। আর হর কি হলো 1 থেকে বেড়ে 2.5 গুণ হলো, 2.5 ইকুয়াল টু কী হয়ে যাবে ভগ্নাংশটা, নতুন ভগ্নাংশ কি হলো 9/35। এবার দেখো এখানে উপর নিচে আমি 2 দিয়ে গুণ করে দিই সুবিধার জন্য, তাহলে উপরে কী হয়ে যাবে 6, নিচে হয়ে যাবে 5, ইকুয়াল টু 9/35, নিচে হয়ে যাবে 5b। তাহলে আমার লাগবে কি a/b এর ভ্যালু লাগবে। তাহলে 6 দিয়ে যদি এখানে কাটি, 3 দিয়ে কাটলে 2 হবে, এখানে 3 হয়ে যাবে, 5 দিয়ে কাটলে এখানে 7 হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, এখানে 2 নিচে আসলে 3/14, তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এবার দেখো নেক্সট অঙ্কে চলে যাই। একটি তাঁতযন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে, তাহলে 25 মিটার কাপড় বুনতে তাঁতযন্ত্রটির কত সেকেন্ড সময় লাগবে। 0.128 মিটার বুনতে সময় লাগে 1 সেকেন্ড। ঐকিক নিয়ম করব, 1 মিটার বুনতে কত সময় লাগে, 1/0.128, আর 25 মিটার বুনতে কত সময় লাগবে, 25 দিয়ে গুণ করে দেব, 25/128, 0.128। এবার পয়েন্ট যদি উঠিয়ে দিই তাহলে এখানে হয়ে যাবে 1000। এবার এটা অ্যাপ্রক্সিমেট দিয়ে করতেই পারি। দেখো অ্যাপ্রক্সিমেট দিয়ে কীভাবে করব, এটাকে যদি আমি 125 করে দিই, তাহলে দেখো 25 দিয়ে এটা 5 বার যাবে, অ্যান্সার চলে আসবে কত 200। হরকে কমিয়ে দিয়েছি, তার ফলে কি এসেছে 200। তা 125 থেকে এটা সামান্যই বড় 3, হর যদি বড় হয় তাহলে ভ্যালুটা কি 200 থেকে নিশ্চয়ই কম আসবে, কিন্তু খুব কম তো আসবে না, 170 আসার চান্স নেই, সামান্যই কম আসবে, কারণ এখানে 125 থেকে সামান্যই বেশি আছে, 3 বেশি আছে। তো অ্যান্সার 195 আমি দাগিয়ে দেব। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এখানে কাটাকাটি করো, 4 দিয়ে দিলে 4 25 100 0, এখানে 4 দিয়ে দিলে 3 4 12, 4 2 8 32, আবার 2 দিয়ে দিলে এখানে 125, এখানে 16। এবার 16 দিয়ে যদি ভাগ করে দিই, 125 ইন্টু 25 করলে 25 ইন্টু 25 625, 25, এবার 25 অক্ষে 25 আর 6 31, 16 দিয়ে দিলাম, তাহলে কত আসবে এখানে 15, 2 নামলো, 9 দিয়ে যাবে, 9 16 144, 8 85, 5 16 এখানে 80 হয়ে যাবে, 5 অবশিষ্ট থাকবে, 195 পয়েন্ট সামথিং হবে, তার মানে 195-এর কাছাকাছি একটা অ্যান্সার হবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট অঙ্ক কী আছে দেখে নিই। 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে যথাক্রমে 2 4 6 8 10 12 সেকেন্ড ব্যবধানে। এবার 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে, এই টাইপের অঙ্কও করেছি আগের সেটে আমরা। তো এখানে দেখো প্রথমে আমরা কি করেছিলাম, এরকম টাইপের অঙ্ক করতে গেলে প্রথমে যে সময়গুলো দেওয়া থাকবে সেটার লসাগু নিয়ে নিব চোখ বন্ধ করে। তো লসাগু প্রথমে এখানে নিয়ে নিই, সবথেকে বড় সংখ্যা দেখো কী আছে 12,
এবার 12-র মধ্যে দেখো 2 আসছে, 4 আসছে, 3 4 12, 6ও আসছে, 6 2 12। এবার 8-এর মধ্যে কিন্তু 3টা 2 আছে, 12তে আছে 4টা 2, তো একটা 2 এক্সট্রা দিয়ে দিলাম। এবার 10-এর মধ্যে 5 আছে আর 2 আছে, 2 তো এখানে চলে আসলো কিন্তু 5 নেই, তো 5 দিয়ে গুণ করে দিলাম। তো লসাগু কত চলে আসলো? 120। এইভাবে আমরা লসাগু করতে পারি তাড়াতাড়ি। এবার দেখো 120 সেকেন্ড পর পর তারা একসাথে বাজবে। এবার টোটাল 30 মিনিট আমাকে সময় দিয়েছে। 30 মিনিট মানে কত সেকেন্ড? 30 × 60। এবার টোটাল এই সময়টা আমার কাছে আছে, আর এখানে আমি পেয়েছি কত? 120 সেকেন্ড পর পর তারা একসাথে বাজবে। এবার যদি 120 দিয়ে আমি ভাগ করে দিই এটা, তাহলে আমি যেই ভ্যালুটা পাবো সেটা কি পাবো? কত ব্যবধান, কত সময় পর পর ঘন্টাটা, কত সময় না সরি, সময় তো এখানে পেয়ে গেছি। যদি বলতো এখানে কত সময় পর পর একসাথে বাজবে, সেটা হতো কি 120 সেকেন্ড পর পর একসাথে বাজবে। কিন্তু এখানে যে ভাগ করার পরে যেই ফলাফলটা পাবো, এখানে কেটে দিই 2, এখানে 30, 15 যেটা এটা যে পেলাম, এটা কিন্তু কতবার বাজবে সেটা পাইনি। এটা আমরা টোটাল ইন্টারভেলের সংখ্যাটা পেয়েছি। ধরে নিলাম যদি 3 বার বাজে, তাহলে ইন্টারভেল এখানে কটা? 2টো। তো এই যে ইন্টারভেল, সেই ইন্টারভেলের সংখ্যাটা আমি এখানে পেয়ে গেলাম 15। তাহলে যদি বলে যে কতবার বাজবে, তাহলে 15 থেকে আমি 1 যোগ করে দিব 15-র সাথে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 16। কারণ দেখো এখানে ইন্টারভেল যদি 2টো হয়, তাহলে আমি পেয়ে যাচ্ছি 3 বার বাজছে। 4 বার বাজলে ইন্টারভেল 3টা হবে, 5 বার বাজলে ইন্টারভেল কটা হলো? 1 2 3 4 বার হলো। সবসময় ইন্টারভেল 1 কম হবে, তো সেই জন্য এখানে আমি 1 যোগ করে দিলাম। এবার নেক্সট অঙ্কে চলে যাই। 3টি সংখ্যার সমষ্টি 136 যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয়, দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? তো ফার্স্ট সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যার অনুপাত আমাকে বের করতে হবে। প্রথমে 2 3 আছে প্রথম দ্বিতীয়, তৃতীয় সংখ্যার অনুপাত কী আছে? 5 আর 3। তো এটা করার ট্রিক বলেছিলাম, আর ট্রিকটা কোত্থেকে এসেছে সেটাও আমি আলোচনা করেছি এর আগে WBCS এর সেট যখন করাচ্ছিলাম। তো এখানে 3 আছে, 3-এর পাশে ফাঁকা আছে, তো 3 লিখে দেবো। এখানে 5 আছে, 5-এর পাশে ফাঁকা আছে, তো এখানে 5 লিখে দিলাম। এবার গুণ করে দেবো। 5 2 10, 3 5 15 আর 3 3 9। তাহলে অ্যান্সার আমার অনুপাত কী হয়ে গেলো? 10:15:9। এবার দেখো এখানে অ্যান্সারগুলোর দিকে যদি তাকাই, দ্বিতীয় সংখ্যাটির বের করতে বলেছে। 15-র গুণিতক কিন্তু একমাত্র একটাই আছে, তো আমি এটা দাগিয়ে দিতে পারি, কিন্তু এখানে কিভাবে করব সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। গোটা অঙ্কটা যদি তোমরা করতে চাও, কীভাবে করবে? সমষ্টি দেওয়া আছে, এখানে আমি ধরে নিলাম প্রথম সংখ্যা 10 ইউনিট, দ্বিতীয় সংখ্যা 15 ইউনিট, তৃতীয় সংখ্যা 9 ইউনিট। তো যোগ করলে কি হবে? টোটাল সমষ্টি 19 + 15 মানে 34 ইউনিট। তো 34 ইউনিটের ভ্যালু আমাকে দেওয়া আছে 136। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? এখানে কাটাকাটি করে দিলে 4। আমার লাগবে কত? 15 ইউনিটের ভ্যালু, তো 15 ইউনিটের ভ্যালু 4 × 15 60 হয়ে যাবে। কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা সুদে আসলে 8 গুণ হবে? এবার দেখো এই অঙ্কটা কীভাবে করব। ধরে নিলাম আমার সুদের মূলধন ছিল কি? পি। এবার সেটা 4 বছর পর, 4 ইয়ার পর কি হলো? দ্বিগুণ হয়ে গেল, মানে কত হলো? 2p হয়ে গেল। বা যেহেতু সরল সুদে, তাহলে এখানে ইন্টারেস্টটা আমার কি? ইন্টারেস্টটা নিশ্চয়ই পি। ইন্টারেস্টটা 4 বছরে পি হয়েছে বলেই তো মূলধন পি আর ইন্টারেস্ট পি দুটো মিলে 2p হলো আমার। এবার কি বলেছে? কত বছরে তা সুদে আসলে 8 গুণ হবে। পি ছিল, কত হলো? 8 গুণ মানে 8p। তাহলে ইন্টারেস্ট কত? এখানে নিশ্চয়ই 7p আমার ইন্টারেস্ট হয়েছে। এবার দেখো 4 বছরে হচ্ছে ইন্টারেস্ট পি, তাহলে 7p ইন্টারেস্ট কত বছরে হবে? 4 বছরে যদি পি হয়, ইন্টারেস্ট 7 গুণ হতে নিশ্চয়ই 4 × 7 মানে 28 ইয়ার সময় লাগবে। এখানে ইন্টারেস্ট পি থেকে 7p হয়ে গেল, মানে 7 গুণ হয়ে গেল। তাহলে কত সময় লাগবে? 7 গুণ সময় লাগবে। সিম্পল ব্যাপার, 4 7 28 বছর হয়ে যাবে আমার অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক কী বলেছে? 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটা কাজ করতে। 6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলার সেই কাজ করতে কত দিন লাগবে সেটা আমাকে বের করতে হবে।
কন্ডিশন দিয়ে দিয়েছে 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে। তো মহিলার এফিসিয়েন্সি আমি ডব্লিউ দিয়ে ডিনোট করব, আর পুরুষের এফিসিয়েন্সি আমি এম দিয়ে ডিনোট করব। তাহলে দেখো এখানে 3 জন মহিলা 3 ইন্টু এম, সরি মহিলা বলেছে, মহিলাকে আমি ডব্লিউ দিয়ে ডিনোট করব, 3 ইন্টু ডব্লিউ, আর 2 জন পুরুষ মানে 2 ইন্টু এম। তো এখান থেকে আমি কি পাবো, এফিসিয়েন্সির রেশিও পেয়ে যাব ওমেন বাই ম্যান ইকুয়াল টু 2/3। এবার দেখো এখানে কি বলেছে, 8 ঘন্টা করে কাজ করেছে। কতজন পুরুষ, 15 জন পুরুষ, প্রত্যেকটা পুরুষের এফিসিয়েন্সি এম ধরেছি, তো 15 ইন্টু এম ইন্টু কতদিন কাজ করেছে, 21 দিন। এটা ইকুয়াল টু কী হয়ে যাবে, আচ্ছা এটা কি পেলাম, এটা কিন্তু টোটাল ওয়ার্কটা আমি পেলাম। তো এটা ইকুয়াল টু কী হয়ে যাবে, মহিলা দিয়ে যেটা ডিনোট করব সেটা, মহিলারা 6 ঘন্টা কাজ করেছে ইন্টু 21 জন মহিলা, এফিসিয়েন্সি ডাব্লিউ দিয়ে ডিনোট করব, 21 ইন্টু ডাব্লিউ ইন্টু এখানে কতদিন কাজ করবে বের করতে বলেছে, ধরে নিলাম ডি দিন কাজ করবে। এবার দেখো এই দুটো ওয়ার্ক ডান কিন্তু সমান, এই যে এখানে বলে দিয়েছে সেই কাজটি শেষ করবে, মানে কাজের পরিমাণ এখানে সেম। তাহলে ডি এর ভ্যালু এখান থেকে আমি পেয়ে যাব, এখানে দেখো কাটাকাটি করে নিই, 21কে 21 দিয়ে কাটলাম, তাহলে এখানে ডি এর ভ্যালু কত পাবো, এ পাশে আছে 8 ইন্টু 15 ইন্টু এম এর ভ্যালু আমি বসিয়ে দিই, এম এর ভ্যালু কত 3 ইউনিট, 3 বসিয়ে দিলাম, আর এদিকে নিচে চলে আসবে 6 ইন্টু 21 কাটা চলে গেছে, ডাব্লিউর ভ্যালু 2 ইউনিট বসিয়ে দিলাম, এটা চলে আসলো। এবার দেখো এটা যদি কাটাকাটি করি, 3 8 24 আর এখানে 6 2 12, কাটলে কত হবে, 12 দিয়ে 24কে কাটলাম, উপরে 2 চলে আসলো, ডি ইকুয়াল টু 15 ইন্টু 2 মানে 30 হয়ে গেল আমার অ্যান্সার, 30। এবার দেখো নেক্সট অঙ্কে চলে যাই, 3টি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের লসাগু দিয়ে দিয়েছে 42, সংখ্যা 3টির গসাগু কত। এবার দেখো সংখ্যা 3টি আমি ধরে নিই, একটা এক্স, আর একটা 2 ইন্টু এক্স, আর একটা 3 ইন্টু এক্স। এবার এক্স 2x আর 3xের মধ্যে কমন কি আছে, এক্স আছে, যেটা 3টা সংখ্যার মধ্যে কমন হয় সেটাই কি হয়ে যায়, গসাগু। তো গসাগু এখান থেকে আমি পেয়ে গেলাম কত, এক্স। এবার এটার লসাগু কি হবে, লসাগু দেখো 3টার মধ্যে এক্স আছে, তাহলে লসাগু কত হবে, লসাগু এক্স নিয়ে নিলাম, আর এখানে এক্স ছাড়া আর কিছু নেই, এখানে 2x আছে, তো এখানে 2 এক্সট্রা আছে তো 2 নিয়ে নিলাম, এখানে 3 এক্সট্রা আছে তো এখানে 3 একটা নিয়ে নিলাম, তাহলে কত চলে আসলো, এখান থেকে আমার লসাগু 6x চলে আসলো। 6xের ভ্যালু কী হয়ে যাবে, 42, কোশ্চেন অনুসারে 42 দিয়ে দিয়েছে, এক্সের ভ্যালু কী হয়ে যাবে 7, তো এটাই আমার গসাগু, গসাগু বের করতে বলেছে। নেক্সট, 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তবে শতকরা লাভের হার কত। 12টা পেন্সিলের ক্রয় মূল্য মানে 12 ইন্টু সিপি ইকুয়াল টু 10টা পেন্সিলের কি বিক্রয় মূল্য মানে এসপি সমান, তাহলে সিপি বাই এসপি যদি করি, সিপি বাই এসপি ইকুয়াল টু এখানে 10 ছিল আর এখানে 12 চলে আসলো, তাহলে এখানে সিপি যদি 10 ইউনিট হয়, এসপি 12 ইউনিট, তার মানে লাভ কত হলো, 2 ইউনিট লাভ হলো। আর কতর উপরে, সবসময় লাভ এসপির উপরে বের করি, তো সিপির উপরে মানে ক্রয় মূল্য কস্ট প্রাইসের উপরে বের করি আমরা লাভ, কস্ট প্রাইস এখানে কত 10, বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস 12, তাহলে লাভ হলো কত 2, তাহলে শতকরা লাভ কত হয়ে যাবে, 10 টাকায় 2 টাকা লাভ, তাহলে 100 টাকায় 20 টাকা লাভ, 20% হয়ে যাবে আমার অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, এটা সিম্পলিফিকেশান করতে বলেছে, তো প্রথমে বর্গমূলটা উঠাই, তারপরে ঘনমূল ওঠাবো। দেখো এখানে 1 2 3 4 5 6, 6 ঘর আগে দশমিক আছে, তো বর্গমূল করার পরে নিশ্চয়ই 3 ঘর আগে অর্ধেক করব, 6-এর অর্ধেক 3, 3 ঘর আগে দশমিক হবে। তো 64 বর্গমূল কত, 8 8 64, 3 ঘর আগে দশমিক 1 2 3, 3 ঘর আগে দশমিক বসে গেল আমার। এইবার করব কি ঘনমূল, 3 ঘর আগে দশমিক আছে, ঘনমূল করলে 1 ঘর আগে চলে আসবে দশমিক। 8-এর ঘনমূল কত, 2, 2-এর কিউব 8 হয়, 2 ইন্টু 2 ইন্টু 2 করলে 8 হয়, এখানে পেয়ে যাব ঘনমূল 2, আর দশমিক হয়ে যাবে 3 ঘর আগে ছিল 1 ঘর আগে হয়ে যাবে।
0.2 হয়ে যাবে আমার অ্যান্সার। নেক্সট দেখো 43 নম্বর কী বলেছে, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় আড়াই কেজি বেশি চিনি ক্রয় করতে পারে। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? তো এখানে 20%কে যদি আমি ভগ্নাংশে পরিণত করি কত হবে? 1/5। তাহলে চিনির মূল্য আগে কত ছিল? অরিজিনাল প্রাইস আর প্রেজেন্ট প্রাইসকে পিপি ধরে নিলাম। চিনির মূল্য অরিজিনালি ছিল 5, 1 কমে কত হলো? 4। তাহলে এবার দেখো টোটাল কস্ট এখানে 160 কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, টোটাল কস্টের পরিমাণের চেঞ্জ হয়নি। তো টোটাল প্রাইস কিসের উপর নির্ভর করে? টোটাল প্রাইস ইকুয়াল টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি। এবার টোটাল প্রাইস যদি কনস্ট্যান্ট থাকে আর তাহলে প্রাইস আর কোয়ান্টিটির মধ্যে নিশ্চয়ই ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। তাহলে এক্ষেত্রে অরিজিনাল প্রাইস আর প্রেজেন্ট প্রাইসের অনুপাত আমি পেয়েছি 5:4। তাহলে কোয়ান্টিটির অনুপাত আমি কি পেয়ে যাব? অরিজিনাল কোয়ান্টিটি আর প্রেজেন্ট কোয়ান্টিটি নিশ্চয়ই উল্টে যাবে। কত হয়ে যাবে? 4:5 হয়ে যাবে। এটা প্রাইসের অনুপাত, এটা কোয়ান্টিটির অনুপাত আমি পেয়ে গেলাম, অরিজিনাল আর প্রেজেন্ট। তাহলে এবার অরিজিনাল কোয়ান্টিটি কত ছিল? 4 ইউনিট, প্রেজেন্ট কোয়ান্টিটি 5 ইউনিট হয়ে গেল। চেঞ্জ কত হলো? 1 ইউনিটের চেঞ্জ হলো। আর কোশ্চেন অনুসারে 2.5 কেজি এখানে বেশি কিনেছিল, তাহলে 1 ইউনিটের ভ্যালু 2.5, 2.5। তাহলে আমার কি লাগবে? এখানে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য বের করতে হবে। তো আসল কোয়ান্টিটি 4, 4-এর ভ্যালু কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। 2.5 ইন্টু 4 করলে 10 পেয়ে গেলাম। এবার দেখো টোটাল প্রাইস আমার কত লেগেছিল? 160 টোটাল কস্ট। আমি কিনেছি 10 কেজির, তাহলে 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাব কত? এখানে 16 টাকা, 16 টাকা পার কেজি, অপশন এ। এবার চলে যাই নেক্সট অঙ্কে। একজন অসাধু দোকানদার দাবি করেন তিনি ₹95 কেজি দরে চাল বিক্রি করেন, তাতে 1 কেজি লেখা থাকে, কিন্তু আসলে তার ওজন 950 গ্রাম। এইভাবে 100 কেজি প্রকৃত ওজনের চাল বিক্রি করে তিনি যে লাভ অর্জন করেন তার পরিমাণ কত? তো এখানে দেখো ও 95 কেজি টাকা দরে, মানে পার কেজি 95 টাকা দরে ও চাল বিক্রি করছে। তো লোকে নিচ্ছে 1 কেজি চাল 95 টাকা দিয়ে। তো মেনলি কত গ্রাম চাল দিচ্ছে? 950 গ্রাম। তো 950 গ্রাম চালের আসলে মূল্য কত? 950 গ্রাম চালের আসলে মূল্য 95 টাকা। তাহলে এখান থেকে 95 দিয়ে যদি কাটাকাটি করে দিই তাহলে 10 গ্রাম চালের মূল্য আমি 1 টাকা পাবো। আর 1 কেজি মানে কত? 1000 গ্রাম। 1000 গ্রাম চালের মূল্য আমি পেয়ে গেলাম এখান থেকে 100 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে? এবার বলেছে ও 100 কেজি প্রকৃত ওজনের চাল বিক্রি করেছে। তাহলে 1 কেজির দাম যদি 100 টাকা হয়, তো 100 কেজি প্রকৃত ওজনের চালের দাম কত হবে? আরও 2টা শূন্য, 10,000 টাকা। এবার 100 কেজি যদি প্রকৃত ওজন হয় তাহলে উনি ক্রেতাকে কত দিচ্ছেন? দেখো 1 কেজি বলে ও 0.95 কেজি দিচ্ছে, গ্রামকে কেজিতে করলে 0.95 কেজি দিচ্ছে। তাহলে 100 কেজি বলে কত দিবে? 100 ইন্টু 0.95 মানে 95 কেজি দিচ্ছে ক্রেতাকে। তো 95 কেজির চালের দাম কত হবে? 95 কেজি চালের দাম কত হবে? 950 টাকা। 100 কেজি চালের দাম 10,000 টাকা এখানে বের করেছি। এখান থেকে 1 কেজি চালের দাম 100 টাকা হলে 95 কেজি চালের দাম কত হবে? 9500 মানে 9,500 টাকা। তো এখান থেকে তাহলে ওর লাভ কত হচ্ছে? লাভ এখানে 10,000 টাকার জিনিস, মানে 9500 টাকার জিনিস ও 10,000 টাকায় বিক্রি করছে। তাহলে লাভ এখানে কত টাকার হয়ে গেল? 500 টাকার লাভ হয়ে গেল। এবার নেক্সট অঙ্কে চলে যাই। যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ওই 2 মহিলার গড় বয়স কত হবে? 8 জনের কমিটি, আচ্ছা এখানে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হওয়ার জন্য 2 বছর করে গড় কমে গেল। 8 জনের গড় 2 বছর করে কমে গেল। কেন কমলো? কারণ নিশ্চয়ই
তাদের যে দুজনের যে টোটাল বয়স, নিশ্চয়ই এই টোটাল দুজন পুরুষের 35 প্লাস 45 টোটাল করলে কত হচ্ছে, 35 প্লাস 45 টোটাল করলে হচ্ছে আমার 80। নিশ্চয়ই এই 80 থেকে কম হবে দুজন মহিলার টোটাল বয়স, সেই জন্যই তো তাদের 8 জনের গড় বয়সটা কমে গেল। এবার 8 জনের গড় বয়স যদি 2 বছর করে কমে যায়, তাহলে টোটাল কত কমলো, টোটাল কমলো 8 ইন্টু 2 মানে 16 বছর টোটাল কমলো। তাহলে মহিলা দুটোর, যেই মহিলা দুটো অন্তর্ভুক্ত হয়েছে তাদের টোটাল বয়স কত হবে, 80 মাইনাস 16, 4 64। সরি, এখানে কমে যায়নি, এখানে বেড়ে গেছে বলেছে। তাহলে বেড়ে গেছে মানে কি, দুজন মহিলা যে অন্তর্ভুক্ত হয়েছে তাদের টোটাল বয়স এই 80 থেকে বেশি হবে। তাহলে কত বেশি হবে, 2 বছর করে বেড়ে গেছে, মানে 8 জনের টোটাল 8 জন, 2 করে বাড়লে 16 বেড়ে গেছে। তাহলে 80 প্লাস 16 টোটাল মহিলা দুটোর টোটাল বয়স 96 হয়ে যাবে। এখানে কমেনি কিন্তু, বেড়ে গেছে বলেছে। তাহলে দুজন মহিলার টোটাল বয়স যদি 96 হয়, তাদের গড় বয়স কী হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করে দিব, 96/2 করলে 48 ইয়ার্স হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, একটি ভগ্নাংশের লব 4 বৃদ্ধি পেলে ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায়, ভগ্নাংশটির হর কত। এবার ভগ্নাংশটা ধরে নিলাম আমি a/b, 4 বৃদ্ধি পেলে ভগ্নাংশের লব 4 বৃদ্ধি পেয়েছে, মানে a + 4 হয়ে গেছে। তাহলে ভগ্নাংশটি কত হলো, 2/3। এবার ভগ্নাংশটির হর কত সেটা আমাকে বের করতে বলেছে। ভগ্নাংশটি 2/3 না, ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায়, মানে a + b থেকে বেড়ে a + b + 2/3 হয়। এবার আমাকে হর মানে b এর ভ্যালু বের করতে বলেছে। এবার যদি এটাকে আমি সলভ করি, b এখানে a + 4 ইকুয়াল টু b এখানে 3b, এখানে 2b হয়ে যাবে প্লাস 3a হয়ে যাবে। এখানে আমি b কেটে দিতে পারি নিচ থেকে, যেহেতু b হচ্ছে হর, আর হরের এখানে হরের ভ্যালু 0 হতে পারে না, তো সেই জন্য আমি b এখানে নিচ থেকে আমি কেটে দিতে পারি। তাহলে a + 4 হয়ে গেল এখানে, আর এখানে 2b + 3a। তো কাটার পরে এখানে ক্রস গুণ করে দিয়েছি, 3 দিয়ে গুণ করলে 3a হবে এটা, আর এটা হয়ে যাবে 3 × 4 = 12। তো এই পাশে 3a আছে, এই 3a কেটে গেল, তাহলে 2b = 12, তাহলে b এর ভ্যালু কত হয়ে গেল, 6। তো অপশন ডি হয়ে যাবে আমার অ্যান্সার, বিকে আমি হর ধরেছিলাম। নেক্সট অঙ্ক কী বলেছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করো। আচ্ছা, 4 বছরের সুদ আসলের 8/25 হয়েছে, মানে 8/25, আসলের 8/25, মানে আসল যদি আমি 25 ধরে নিই, তাহলে এটার 8/25 মানে 8 হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ইন্টারেস্ট আর এটা হয়ে যাবে প্রিন্সিপাল। এবার 4 বছরে হয়েছে, এটা 4 ইয়ারে ইন্টারেস্ট, এটা 25-এর 4 ইয়ারের ইন্টারেস্ট 8। এবার আমাকে কি করতে বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের পরিমাণ বের করতে বলেছে। তাহলে 25 টাকার 4 বছরের সুদ 8 টাকা, 25 টাকার 1 বছরের সুদ হয়ে যাবে কত, 4 দিয়ে ভাগ করলে 2 টাকা হয়ে যাবে। এবার শতকরা যেহেতু বলেছে, তাহলে 100 টাকার 1 বছরের সুদ বের করতে হবে। 100 টাকার 1 বছরের সুদ কত হয়ে যাবে, এটা দেখো 4 গুণ করলাম, তাহলে এখানেও 4 গুণ করবো, 4 দুগুণে 8 টাকা হয়ে যাবে। তাহলে অপশন হয়ে যাবে 8%। 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, সেটাই আমার বার্ষিক সরল সুদের হার, 8% হয়ে যাবে অ্যান্সার। 49 জন ছাত্রের গড় ওজন দেওয়া আছে আমার 51 কেজি। যখন একজন নতুন ছাত্র যোগ দেয়, তাদের গড় ওজন 51.2 কেজি হয়ে যায়, তাহলে নতুন ছাত্রটির ওজন কত। দেখো এখানে 51.1 হলো কেন,
কারণ তাদের যে গড় ওজন 51 থেকে তার ওজনটা নিশ্চয়ই বেশি আছে, তার জন্য নতুন ছাত্রটা যোগ করার পরে 50 জনের গড় ওজন 0.2 বেড়ে গেল। এবার আমি এর আগে যখন এভারেজের অঙ্ক করিয়েছিলাম কি বলেছিলাম, যে গড় যেটা ভ্যালু দেওয়া থাকবে সেটা আমি অঙ্ক করার সুবিধার্থে প্রত্যেকের ভ্যালু সেটা ধরে নিতে পারি। তো এখানে 49 জনের প্রত্যেকের ওজন আমি অঙ্ক করার সুবিধার্থে ধরে নিলাম 51। এক্ষেত্রে কিন্তু টোটাল ওজনের কোনো হেরফের হবে না, এই জন্য এটা আমরা ধরে নিতে পারি। তো 49 জনের ধরে নিলাম আমি 51 গড় ওজন। তো বাইরে থেকে যে আসলো তার ওজন নিশ্চয়ই বেশি হবে 51 থেকে, তো সেই জন্য ওজন 0.2 বেড়ে গেছে গড় ওজনটা। তাহলে নতুন ছাত্রের ওজন কি হবে? এবার 49 জনের সবার 51 51 51 করে ওজন আছে। এখানে 49 জন ধরে নিলাম। তো একটা সময়ের জন্য ধরে নিই আমি যে বাইরে থেকে আসলো তার ওজনও 51 ধরে নিলাম, কিন্তু নতুন যে গড় ওজনটা সেটা কত আমাকে বলে দিয়েছে 51.2, মানে 0.2 বেড়ে গেছে। তা 50 জনেরই আমার 0.2 বেড়েছে। তাহলে এখানে টোটাল কতজন আছে? 50 জন। সবারই যদি 0.2 করে বাড়ে তাহলে টোটাল কত বেড়েছে? 0.2, 50 ইন্টু 0.2 মানে 10 হয়ে গেল, 10 বেড়েছে। তাহলে নতুন ছাত্রের ওজন কত হবে? 50, 51 আগে ছিল, আর এক্সট্রা আরও যে 10 সেটা নিশ্চয়ই এই নতুন ছাত্রের থেকেই এসেছে, এসে সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, হয়ে গড় ওজন 51.2 হয়ে গেছে। তাহলে নতুন ছাত্রের ওজন কত হয়ে গেল আমার? 61 কেজি, অপশন ডি। এবার দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, একটি ঘোড়া ও একটি গরুর মোট দাম কত? 50,000 টাকা। যদি ঘোড়াটি 20% লাভে গরুটি 10% ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে মোটের ওপর 5% লাভ হয়, তাহলে ঘোড়ার দাম কত? এটা আমরা করব ক্রস মেথডে। তো এখানে কি বলেছে, ঘোড়া মানে হর্স 20% লাভে বিক্রি করেছি, আর গরু মানে কাউ 10% -10% ক্ষতিতে বিক্রি করেছি। এবার মোটের উপর লাভটা আমরা মাঝখানে লিখব 5%। তো এবার দেখো এখান থেকে যে আমরা রেশিওটা পাবো সেটা কস্ট প্রাইসের রেশিওটা আমরা পাবো, কারণ হলো এই যে 10%, 20%, 10%, 5% লাভ বা ক্ষতির হার সবসময় কি কস্ট প্রাইসের উপর নির্ভর করে, কস্ট প্রাইসের উপর বের করা হয়। তো কস্ট প্রাইসটা এখানে কনস্ট্যান্ট ধরে বের করা হয়েছে। কনস্ট্যান্ট বলতে মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে এখানে লাভ 20 টাকা, কস্ট প্রাইস 100 টাকা হলে এখানে ক্ষতি 10 টাকা, আর এখানে কস্ট প্রাইস 100 টাকা হলে লাভ 5 টাকা। তাহলে কস্ট প্রাইসকে 100 ধরে এখানে লাভ বা ক্ষতির হার বের করা হয়েছে। তো যেটা কনস্ট্যান্ট থাকে সেটারই রেশিও আমরা এখানে পেয়ে যাই এক্ষেত্রে। তো এখানে -10, 5 থেকে -10 বিয়োগ দিলে এখানে পেয়ে যাব কত? 15। 20 থেকে 5 বাদ দিলে এখানে পেয়ে যাব কত? 15। তাহলে কী হয়ে যাবে? রেশিও পেয়ে গেলাম আমি কত? 1:1। তাহলে টোটাল দাম 50,000 হলে তাদের দুজনের টোটাল দাম এখান থেকে কত পাচ্ছি? 2 ইউনিট। আর ঘোড়ার ভ্যালু কত? 1 ইউনিট। ঘোড়ার দাম বের করতে বলেছে, 2 ইউনিটের ভ্যালু 50,000 হলে 1 ইউনিটের ভ্যালু 25,000 হয়ে যাবে। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক এটা আমাদের আজকের ক্লাসের। কি আছে? 3 জন বন্ধু একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গেল। বিল পাওয়ার পর রমেশ সুরেশের দেয় অংশের 2/3 অংশ দিল। সুরেশ দীপেশের দেয় অংশের 1/2 অংশ দিল। সুরেশ সম্পূর্ণ বিলের কত অংশ দিল? রমেশ, সুরেশ আর দীপেশ রেস্তোরাঁয় খেতে গেল। বিল পাওয়ার পর রমেশ দিল সুরেশের 2/3। তো রমেশ যদি 3 দেয় তাই সুরেশ কত দিল? এখানে রমেশ, সুরেশ আর দীপেশ। সুরেশ যদি ধরো 3 দেয় তাহলে রমেশ কত দিল? সুরেশের 2/3 মানে 2 দিল। 3কে 2/3 দিয়ে গুণ করলে কি হবে? 2 হবে। তাহলে রমেশ দিল কি? সুরেশের 2/3 অংশ হয়ে গেল। এবার পরেরটায় কি বলেছে? সুরেশ দীপেশের 1/2 দিয়েছে, মানে দীপেশ যদি 2 দেয় তাহলে সুরেশ কত দিল? 2 × 1/2 মানে 1
1 দিল। এবার এটার যদি রেশিও বের করি কী হবে, 3-এর এই পাশে কিছু নেই 3 বসাবো, 1-এর এই পাশে কিছু নেই 1 বসাবো, গুণ করলে 2, 3, এখানে 6, এটা হয়ে গেল আমার রেশিও। এবার সুরেশ সম্পূর্ণ বিলের কত অংশ দিয়েছে, সম্পূর্ণ বিল কত, 2 + 3 9, 11, টোটাল 11 ইউনিট। তো 11-র সুরেশ কোথায়, সুরেশ এখানে, সুরেশ দিয়েছে 3, তো 3/11 দিয়েছে সুরেশ। আশা করি বোঝাতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ।